হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি মেমোরি ম্যানেজমেন্টের লাস্ট ক্লাস এবং হচ্ছে আমাদের ইউনিট 1 যে ছিল অপারেটিং সিস্টেমের শেষ ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের মেমোরি ম্যানেজমেন্ট থেকে 10 নম্বর ক্লাস এবং ইউনিট 1 থেকে আমাদের কিন্তু এটা হচ্ছে মানে ইউনিট 1 থেকে 10 নম্বর ক্লাস এবং মেমোরি থেকে আমাদের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে। তোমরা আশা করি প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু সামনে এক্সাম। তো আমরা আজকে ইউনিট 1টা শেষ করবো, তার পরবর্তীতে আমরা ইউনিট 2, 3 নিয়ে আসবো। আচ্ছা, সিলেবাসটা আমাদের অনেকটাই বড়। আজকের ক্লাস কিন্তু আমরা সেই গুহপাল স্যারের বই থেকেই মানে ফলো করব। আর সিলেবাসটা আমরা দেখে নিই। আমরা কিন্তু বিগত ক্লাসে মেমোরি ম্যানেজমেন্টের মেমোরি অ্যালোকেশন যে মানে আমাদের যে চার্টটা ছিল, একটা ছিল কন্টিগুয়াস, নন কন্টিগুয়াস। তো কন্টিগুয়াস অবধি কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। তো যে আমরা বই থেকে খেয়াল করি, আমরা কিন্তু কন্টিগুয়াস অবধি দেখেছিলাম। আমাদের বুকসে কিন্তু এখানে দেখো মেমোরি ম্যানেজমেন্টের মানে শ্রেণীবিভাগ দেওয়া ছিল, মেমোরি অ্যালোকেশনের শ্রেণীবিভাগ দেওয়া ছিল। কন্টিগুয়াসের মধ্যে ফিক্সড আর ডাইনামিক। তো আমরা কিন্তু কন্টিগুয়াসটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা শুরু করবো নন কন্টিগুয়াস থেকে। তো কন্টিগুয়াসের ক্লাসটার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। এখানে আমাদের খুব ভালো মতো কন্টিগুয়াসটা বোঝানো আছে। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করবো নন কন্টিগুয়াস থেকে। তো প্রথম প্রশ্ন, নন কন্টিগুয়াস বা বিচ্ছিন্ন মেমোরি অ্যালোকেশন কী? ওকে, তো তোমরা অনেকে বলছো স্যার কিছু ইম্পর্টেন্ট সাজেশনগুলো পড়ান, সব পড়ার দরকার নেই। না, আমি সাজেশান দিতে পারছি না, কারণ আমি জানি না যে কোনটা ইম্পর্টেন্ট বেশি। সবই ইম্পর্টেন্ট। তো প্রথমত আমরা আগে সিলেবাসটা শেষ করব, তারপরে সাজেশনগুলো নিয়ে আসবো, দেখা যাবে সাজেশন ম্যাচ করে কি না। আগে সিলেবাসটা শেষ করতে হবে। হ্যাঁ, তো আমাদের আর অল্পটুকুই বাকি আছে। বেসিক কনসেপ্ট বা পেজিং আছে, সেগমেন্টেশন আছে, ভার্চুয়াল মেমোরি আছে। আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো দেখে নিই প্রথম প্রশ্ন কী বলেছে, নন কন্টিগুয়াস বা বিচ্ছিন্ন মেমোরি অ্যালোকেশন কী। তো ব্যাপারটা কি, দেখো আমাদের কন্টিগুয়াসে কী ছিল, মেমোরিতে জায়গাগুলো হচ্ছে পরপর মানে অ্যালোকেট করবে। আর বিচ্ছিন্ন ক্ষেত্রে কী হচ্ছে, ইহা হলো এমন একটি কৌশল যেখানে একটি প্রসেসের বিভিন্ন অংশ মেইন মেমোরি বা র্যামে ধারাবাহিক বা ধারাবাহিক থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে বড় আকারের প্রোগ্রাম সহজে মেমোরিতে ফিট করে। তার মানে হচ্ছে এটা এমন একটা মানে মেমোরি ম্যানেজমেন্টের কৌশল যেখানে ডেটাগুলো হচ্ছে ধারাবাহিকভাবে না থেকে মানে এলোমেলোভাবে থাকে। এর ফলে একটা কী সুবিধা, বড় আকারের ডেটা নিজের মতো করে বসে গেল। মনে করে একটা মানে এই বাসগুলো যে আছে, বাসে কী হয়, 3টা করে সিট থাকে, 2টো সিট থাকে। তুমি হয়তো একা ট্রাভেল করছো, তুমি এগে মানে মানে 2-এর সিটে না বসে তুমি 3জনের সিটে বসে পড়লে, তাহলে কী হবে, তুমি মানে ফ্রিভাবে বসে গেলে। এতে করে কী সমস্যা হচ্ছে, অন্য কেউ বসতে সেখানে একটু ইতস্তত বোধ করবে, সে বসতে পারবে না। এটাই হচ্ছে নন কন্টিগুয়াস একটা উদাহরণ হিসেবে বলতে পারি আমি। হ্যাঁ, তো আমরা একটু বইটা ফলো করে দেখি, বইয়ে কী বলেছে। নন কন্টিগুয়াস একবার বের করে নিই, কোথায় গেল, এই নন কন্টিগুয়াস কী বলছে এখানে। এই পদ্ধতিতে একটি প্রক্রিয়াকে মেমোরির বিচ্ছিন্ন বা অসংলগ্ন ব্লকগুলিতে স্থাপন করা যেতে পারে। অপারেটিং সিস্টেমে মেমোরি ব্যবস্থাপনায় পেজিং এবং সেগমেন্টেশন দুটি গুরুত্বপূর্ণ নন কন্টিগুয়াস কৌশল আছে। এই কৌশলগুলি সংলগ্ন মানে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের সমস্যাগুলি, বিশেষ করে বহিরাগত খণ্ডন দূর করতে সাহায্য করে। ঠিক আছে, তো আমরা জানবো যে এখানে দুটো নিয়ম আছে, পেজিং আর সেগমেন্টেশন, এটা নিয়েও আসবো। তো সংজ্ঞাটা কিন্তু তোমরা নোট থেকে পড়তে পারো। এবার কি আমার জানতে হবে, নন কন্টিগুয়াসে কী কী বৈশিষ্ট্যগুলো আছে। আচ্ছা, তো নন কন্টিগুয়াসের বৈশিষ্ট্য মানে বুকসের মধ্যে নেই, হয়তো নেই, তো আমরা এটা নোটস থেকে পড়বো। ঠিক আছে, দেখে নাও। তো কী কী বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, এটি মেমোরি ব্যবহারে অনেক বেশি নমনীয়তা বা ফ্র্যাগমেন্টেশন প্রদান করে। অবশ্যই নিজের মতো করে মেমোরিতে বসে যাচ্ছে। নাম্বার 2 কী বলেছে, এটি প্রসেসের জন্য প্রয়োজনীয় মেমোরি স্পেস থেকে ছোট ছোট ব্লকে ভাগ করে দেয়। ঠিক আছে। নাম্বার 3, লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসের রূপান্তরের জন্য বিশেষ ম্যাপিং পদ্ধতি যেমন পেজিং সেগমেন্টেশনকে ইউজ করা হয়। ওকে, নাম্বার এই হলো 3টা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন এবং নন কন্টিগুয়াস অ্যালোকেশনের মধ্যে পার্থক্য কী। তো আমি তো নন কন্টিগুয়াসটা সঙ্গে জানলাম, দুটোর মধ্যে কী পার্থক্য আছে দেখে নিই একবার। একটি প্রসেসকে র্যামের ধারাবাহিকভাবে রাখা হয় আর একটি প্রসেসকে র্যামের বিচ্ছিন্নভাবে রাখা হয়। ওকে, নাম্বার 2, এটি গঠন হচ্ছে একটানা বা একটি একক ব্লক। ঠিক আছে, পরপর ব্লকে বসে যাচ্ছে।
আর এদিকে হচ্ছে কি এখানে পেজ বা সেগমেন্ট বিভিন্ন স্টক হিসাবে সাজানো থাকে, স্ট্যাক সাজানো থাকে। নাম্বার 3, এই ক্ষেত্রে অ্যাড্রেস ট্রান্সলেশন দ্রুত হয়, মানে লজিক্যাল থেকে ফিজিক্যাল দ্রুত হয়, আর এক্ষেত্রে অ্যাড্রেস ট্রান্সলেশন ধীর গতিতে হয়। নাম্বার 4, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বেশি হতে পারে, এক্ষেত্রে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বেশি হতে কম হতে পারে। ঠিক আছে, এই যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি, ইন্টারনাল কি, এটা কিন্তু আমাদের আগের ক্লাসে হয়ে গিয়েছে। তোমরা প্রত্যেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আর ক্লাসগুলো কোথায় পাবে? আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, বা আমাদের চ্যানেলের মেন পেজ থেকেও পেয়ে যাবে। এবার দেখি পরের প্রশ্ন, পেজিং কি। এই যে আমরা দেখলাম বই থেকে দুটো পদ্ধতি আছে, পেজিং আর সেগমেন্টেশন। এবার দেখো পেজিং জিনিসটা কি আর সেগমেন্টেশনের ব্যাপারটা কি। পেজিং হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা একবার দেখে নিই কী বলছে এখানে। আগে বই থেকে পড়ি পেজিং কি। আধুনিক কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় মেমোরি ব্যবস্থাপনা হলো পেজিং। ঠিক আছে, এর মূল উদ্দেশ্য হলো মেমোরিকে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করা এবং ভার্চুয়াল মেমোরি বাস্তবায়ন করা। তার মানে হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ব্যাপারটা কী ছিল, যখন আমার মেমোরির জায়গা থেকে ডেটাটা বড় হয়ে যায় তখন আবার কিন্তু জায়গা কম পড়ে যায়, ওটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর এটা কিন্তু পেজিংয়ের ফলে অনেক সহজে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখি নোটস থেকে কি পেজিং কি। পেজিং হলো এমন একটি মেমোরি ব্যবস্থাপনার পদ্ধতি বা কৌশল যেখানে প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে সমান আকারের ছোট ছোট ব্লকে বিভক্ত করা হয়, যেগুলিকে পেজ বলা হয়। মানে বুঝতে পারলে, ব্লকে ভাগ করা যেটাকে পেজ বলা হয়। আচ্ছা একবার আমরা উদাহরণটা আমাদের এই পিডিএফটা দেওয়া নেই, আমরা যদি দেখো বই থেকে খেয়াল করি, তোমরা যদি বইটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের 4 কিবির একটা প্রসেস আছে। সেই 4 কিবি প্রসেসকে 4টা পেজে ভাগ করে নিয়েছে, যাতে আমার স্টোর করতে, মেমোরি অ্যালোকেট করতে খুব সুবিধা হয়। দেখো 4 কিবি প্রসেসকে 4টা ভাগে ভাগ করে নিয়েছে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। এইগুলোকে আবার অপারেটিং সিস্টেমের জন্য দেখো আমাদের এক একটা ফ্রেমে ভাগ করেছে। এই ফ্রেমটার সাইজ 1 কেবি, এই ফ্রেমটার সাইজ 1 কেবি করে ভাগ করেছে। তাহলে আমার মোট 4 কেবি জায়গা লাগবে। তো এক একটা পেজের জন্য এক একটা ব্লকে কিন্তু একে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু পেজিংয়ের সুবিধা। আচ্ছা এবার দেখি কি সুবিধা আছে। মেইন মেমোরি দক্ষতার সাথে ব্যবহৃত হয়, কারণ এক্ষেত্রে ছোট ছোট অব্যবহৃত স্থানগুলো ব্যবহারযোগ্য। ঠিক আছে, যে জায়গাগুলো আগে ইউজ হতো না, এক্ষেত্রে কিন্তু এটাও ইউজ হচ্ছে। যেহেতু পেজগুলি মেমোরি এর যে কোনো উপলব্ধ ফ্রেমে স্থাপন করা যায়, তাই খালি স্থানের অভাব হয় না। আর অসুবিধা কি আছে, যদিও এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর হয়, তবুও ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সম্পূর্ণভাবে এড়ানো যায় না। ঠিক আছে, আর নাম্বার 2 কী আছে, যদি প্রক্রিয়াটি খুব বড় হয়, অর্থাৎ যদি পেজের আকার ছোট হয়, তবে পেজ টেবিলের আকারও অনেক বড় হতে পারে, যা মেমোরি এবং অ্যাক্সেসের সময় বাড়ায়। এই হচ্ছে পেজিংয়ের সুবিধা অসুবিধা। তো এখানে একটা পার্ট ছিল পেজ টেবিল কি। দেখো পেজ টেবিল তোমাকে আমি বলছি, একবার বই থেকে দেখে নিই। পেজ টেবিলটা আমার নোটসও মনে হয় লেখানো আছে, একটু ওয়েট করো, দেখে নিই শেষের দিকে। না, পেজ টেবিল এখানে লেখানো হয়নি। আচ্ছা তো বলে দিচ্ছে পেজ টেবিল কি। দেখো এই যে আমার পেজিংটা হচ্ছে, পেজ 1 থেকে ফ্রেম 1-এ গিয়ে স্টোর হচ্ছে, এই কাজটাকে একটা টেবিলের মাধ্যমে দেখানো হয়। যে টেবিলে কি থাকে, পেজ 1 সমান ফ্রেম 1, পেজ 2 সমান ফ্রেম 2, যাতে ওই টেবিল দেখেই বোঝা যায় যে এই ডেটাগুলো মেমোরি কোথায় গিয়ে কোন ব্লকে গিয়ে আছে, ওইটা পেজ টেবিল। ঠিক আছে, মধ্যে কথা পেজিংয়ের কাজটা যে টেবিলের মাধ্যমে আমরা জানতে পারবো বা আমি তোমাকে বোঝাতে পারবো, এটা হলো পেজ টেবিল। দেখি এটা কী লেখা আছে, পেজ টেবিল কি। এই যে পেজ টেবিল কি, প্রতিটা প্রক্রিয়ার জন্য অপারেটিং সিস্টেমে একটি পেজ টেবিল তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। এই পেজ টেবিলটি একটি ম্যাপের মতো কাজ করে, যা প্রতিটা পেজ কোন লজিক্যাল ফ্রেমে রয়েছে আমি বললাম তার তথ্য রাখে। সিপিইউ যখন একটি লজিক্যাল অ্যাড্রেস তৈরি করে, তখন এমএমইউ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই পেজ টেবিল ব্যবহার করে সেটিকে সংশ্লিষ্ট ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করে। মোদ্দা কথা, এই যে পেজগুলোকে আছে, পেজগুলো লজিক্যাল অ্যাড্রেস ছিল, এটাকে হচ্ছে একটা ব্লকে নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করে। এই যে 4টাকে কিন্তু আমরা যে টেবিল দেখছি, ওটা হলো পেজ টেবিল। বুঝতে পেরেছি। আচ্ছা পেজিংয়ে কাজ করার পদ্ধতি খুব একটা দরকার নেই, এখান থেকে আমার পেজ টেবিলটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে,
পেজিংয়ের সুবিধা আমরা দেখে নিলাম নোটসের মধ্যে, অসুবিধাও দেখে নিলাম। তোমার চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, হ্যাঁ। আর যাদের বই আছে তো সমস্যা নেই। এবারে আমরা দেখবো পরের পার্টটা কি সেগমেন্টেশন। খুব ভালো জিনিস সেগমেন্ট, এটাও একটা ভাগ, সেগমেন্টে ভাগ করবে। কি ব্যাপারটা দেখো, সেগমেন্টেশন হলো এমন একটি মেমোরি ব্যবস্থাপনার কৌশল যেখানে প্রসেসকে যৌক্তিকভাবে সম্পর্কিত বিভিন্ন দৈর্ঘ্যের বা আকারের সেগমেন্টে বিভক্ত করে প্রধান মেমোরিতে সংরক্ষণ করা যায়। এটা হচ্ছে সেগমেন্টেশন, ঠিক আছে। একবার বই থেকে দেখে নিই কী বলছে এখানে, দেখে নিই। সেগমেন্টেশন হলো মেমোরি ব্যবস্থাপনার একটি কৌশল যা ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি থেকে মেমোরিকে সংকুচিত করে। এটি পেজিংয়ের মতো স্বয়ংক্রিয় নির্দিষ্ট আকারের বিভাজনের পরিবর্তে লজিক্যাল ইউনিটে ভাগ করে, ঠিক আছে। তো পেজিং যেমন হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজটা করছে, এটা মানে লজিক্যালি একটা ভাগে ভাগ করে নিচ্ছে, ওকে। আচ্ছা, পেজিং কী করে কাজ করে? লজিক্যাল প্রথমে বিভাজন করে, তারপরে আকারে মানে ফিক্স করে, তারপরে হচ্ছে কীভাবে স্টোর হবে সেটা ঠিক করে, তারপরে একটা সেগমেন্ট টেবিল তৈরি করে। সেগমেন্ট টেবিল ওই পেজ টেবিল মতোই কাজ করবে, মানে কোথা থেকে গিয়ে কোথায় স্টোর হলো এটা কিন্তু আমার টেবিলের মধ্যে দেখা যাবে। আচ্ছা, পেজিংয়ের সেগমেন্টেশন সংজ্ঞা কিন্তু আমরা নোট থেকে পড়ে নেব। এবার দেখব সুবিধা অসুবিধা। কী সুবিধা আছে? সেগমেন্টেশন ব্যবহারকারীদের কাজে মেমোরি এ আরও বোধগম্য এবং অর্থপূর্ণ করে তোলে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ব্যবহারকারীদের কাজের জন্য মেমোরিকে আরও বোধগম্য করে তোলে। নাম্বার 2, যেহেতু সেগমেন্টের আকার তার বিষয়বস্তু আকারের সমান হয়, তাই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয় না। অসুবিধা কী আছে? প্রতিটা প্রক্রিয়ার জন্য সেগমেন্ট টেবিলের প্রয়োজন হয়। নাম্বার 2, যেহেতু সেগমেন্টগুলি আকার পরিবর্তনশীল এবং সেগুলি মেমোরিতে বিচ্ছিন্নভাবে লোড হয়, তাই সেক্ষেত্রে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের শিকার হতে পারে। এবার পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে কী পার্থক্য আছে? আমরা পেজিং জানলাম, সেগমেন্টেশন বললাম, কী পার্থক্য আছে আমরা দেখে নেবো এখন, হ্যাঁ। আচ্ছা, আমাদের সুবিধা অসুবিধা এখান থেকেও আছে, পার্থক্য কিন্তু আমাদের দেখো বইতেও দেওয়া আছে সুন্দর করে, অনেক পয়েন্ট দিয়ে দিয়ে। আমি এই পয়েন্ট আমি কিন্তু পার্থক্য মানে বৈশিষ্ট্য ওয়াইজ লেখাই না। তোমাদের কম্পিউটারে কিন্তু এই বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য লেখা দরকার পড়ে না। ঠিকঠাক পার্থক্য 3-4টা লিখবে, তাহলে কিন্তু তোমাদের কাজে চলে আসবে, মানে নাম্বার পেয়ে যাবে। এবার দেখো, এটা ফলো করো, পেজিং আর সেগমেন্টেশনের পার্থক্য কী। আর যারা পার্থক্য মুখস্থ করছো না তারা কিন্তু চাইলে দুটোর সংজ্ঞাও দিয়ে দিতে পারো, হ্যাঁ, ঠিক আছে। দেখো, নাম্বার 1 কী পার্থক্য লেখানো হয়েছে? প্রোগ্রামকে সমান মাপের ছোট ছোট পেজে এবং মেমোরিকে ফ্রেমে ভাগ করে পেজিংয়ের কাজ। আর সেগমেন্টেশন কী করে? প্রোগ্রামকে লজিক্যাল অংশে বা সেগমেন্টে ভাগ করে। নাম্বার 2, ইহার আকার নির্দিষ্ট এবং প্রধান উদ্দেশ্য হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করা। আর নাম্বার 2তে কী বলছে? আকার পরিবর্তনশীল এবং প্রধান উদ্দেশ্য হলো মেমোরিকে অর্থপূর্ণভাবে সংগঠিত করা, ঠিক আছে। নাম্বার 25, ভার্চুয়াল মেমোরি কী? তাহলে কিন্তু আমাদের পেজিং ও সেগমেন্টেশনটা হয়ে গেল। এবার লাস্ট পার্ট চলে এসেছে আমার সিলেবাস থেকে, কি? ভার্চুয়াল মেমোরি। এটা কিন্তু হলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি ভার্চুয়াল মেমোরি কী? ভার্চুয়াল একটা অস্থায়ী মেমোরি, ভার্চুয়ালি কাজ হবে। যেমন আমরা কিন্তু ভার্চুয়াল মিটিং করি, অনলাইন মিটিং করি, ওটা কিন্তু স্থায়ী থাকে না, ঠিক আছে, অস্থায়ী মিটিং একটা হয়। আচ্ছা, কি বলছে? ভার্চুয়াল মেমোরি হলো আধুনিক অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মেমোরি ব্যবস্থাপনার কৌশল। এই কৌশলটি কম্পিউটারকে এমনভাবে কাজ করতে দেয় যেন সিস্টেমে প্রকৃত ফিজিক্যাল মেমোরি র্যামের চেয়ে অনেক বেশি মেমোরি উপলব্ধ আছে। এটি ফিজিক্যাল মেমোরি, র্যাম এবং সেকেন্ডারি স্টোরেজ হার্ড ডিস্ক এর সমন্বয়ে অর্জিত হয়। ব্যাপারটা কী হচ্ছে একবার বুঝিয়ে দিই, নোট থেকে দেখে নাও। ইয়া হলো অপারেটিং সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মেমোরি ম্যানেজমেন্ট কৌশল, যেখানে হার্ড ডিস্কের কিছু অংশকে অস্থায়ীভাবে প্রাইমারি মেমোরি বা র্যামের মতো ব্যবহার করা হয়। অর্থাৎ এটি হার্ড ডিস্কের একটি অংশকে র্যামের এক্সটেনশন হিসেবে ব্যবহার করা হয়। তার মানে এটা একটা অস্থায়ী মেমোরি। র্যাম তো আমাদের আছেই, প্রয়োজনে কি র্যামের কাজটাকেও হার্ড ডিস্কের একটা অংশকে র্যামের মতো হিসেবে কাজ করে, যাকে আবার র্যামের এক্সটেনশন হিসেবে বলা যেতে পারে। তো মধ্যে কথা, ভার্চুয়াল মেমোরি একটা অস্থায়ী মেমোরি যেটা কি হার্ড ডিস্কের কিছু অংশকে র্যামের মতো ইউজ করতে সাহায্য করে। হয়ে গেল। আচ্ছা, এবার বলে সুবিধা কী আর অসুবিধা কী। র্যামের সাইজ ছোট হলেও বড় প্রোগ্রাম রান বা এক্সিকিউট করা যায়। নাম্বার 2, একসাথে আরও বেশি প্রোগ্রাম চালানো যায়। নাম্বার 3, একটি প্রোগ্রাম অন্যের মেমোরি স্পেস হস্তক্ষেপ করতে পারে না। এই হচ্ছে সুবিধা। আর অসুবিধা কী হবে? নাম্বার 1, হার্ড ডিস্কের স্পেস এ ডেটা অ্যাক্সেস করা
এবং র্যামের তুলনায় ধীর হতে পারে। নাম্বার 2, ভার্চুয়াল মেমোরি সিস্টেমে বাস্তবায়ন এবং পরিচালনা খুব জটিল হয়। নাম্বার 3, অতিরিক্ত পেজ ফল্ট প্রোগ্রাম হতে পারে যা ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। এই হচ্ছে ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধা। আর বইয়ে কী আছে, বইয়ে এগুলোই আছে, তোমরা জাস্ট দেখে নেবে। এখানে কার্য পদ্ধতি আছে, এটা খুব একটা দরকার নেই। মেন দরকার সুবিধা, আর এই দরকার আছে অসুবিধা। আর এরপরে শেষ। আর আরেকটা পার্ট দেওয়া আছে ভার্চুয়াল মেমোরির গুরুত্ব কী, এটা আমি নোটসে করিয়েছি, একবার দেখে নিই আমি। না, এটা করানো হয়নি, এখান থেকে দেখে নাও। ভার্চুয়াল মেমোরি আধুনিক কম্পিউটার সিস্টেমের একটি অপরিহার্য অংশ। এটি ব্যবহারকারীদের একেবারে একাধিক বড় অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ দেয়। দেখো, আমার বড় একটা প্রসেস চলবে, কিন্তু আমার র্যাম কিন্তু কম হয়ে গেছে, সেক্ষেত্রে এই ভার্চুয়াল মেমোরিটা কি সেই বড় কাজটাকে চলতে সাহায্য করে। এমনকি যদি সিস্টেমে তুলনামূলকভাবে কম র্যাম থাকে, তবুও একটি মেমোরি দক্ষ ব্যবহার নিশ্চিত করে এবং সিস্টেমের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করে। পেজিং ও সেগমেন্টেশন হলো ভার্চুয়াল মেমোরি বাস্তবায়নের প্রধান কৌশল। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন আমার শেষে লেখা হচ্ছে, অপারেটিং সিস্টেমে অ্যাড্রেস স্পেসের ভূমিকা কী? এই প্রশ্ন সম্পূর্ণ লেখেনি, তোমায় বলে দিলাম। তো অ্যাড্রেস স্পেস কী, অ্যাড্রেস স্পেসের ভূমিকা কী? আমরা তো দেখেছি অ্যাড্রেস স্পেস দুই প্রকার, লজিক্যাল অ্যাড্রেস স্পেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। এটা দেখে না একবার। অপারেটিং সিস্টেমে অ্যাড্রেস বলতে আমরা মেমোরি অ্যাড্রেসকে বুঝি। মেমোরিতে ডেটা বিভিন্ন স্থানের ঠিকানা সহ সংরক্ষণ করা হয়ে থাকে, যাতে ভবিষ্যতে যখনই প্রয়োজন হয় তখনই সেই ডেটাকে আমরা ব্যবহার করতে পারি। মেমোরির এই ঠিকানাগুলিকে বলা হয় অ্যাড্রেস স্পেস। ইহা দুই প্রকার, ফিজিক্যাল এবং লজিক্যাল স্পেস। আমাদের চ্যাপ্টার কমপ্লিট। এবার আমরা দেখবো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অনুশীলনী থেকে, আর আমরা কী কী কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখে নিই হচ্ছে আমাদের পার্টিশনিং আমাদের একদিন হয়ে গেছে। আমাদের এখানে দেখতে আজকে আমরা করলাম হচ্ছে ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধা করলাম, ভার্চুয়াল মেমোরির গুরুত্ব পড়লাম, ভার্চুয়াল মেমোরি কী এটা জানলাম, সেগমেন্টেশন কী এই দুটির সুবিধা অসুবিধা জানলাম আমরা, পেজিং জানলাম, পেজিং কী আমরা কিন্তু এই 24 থেকে 33 নম্বর প্রশ্ন অবধি আজকে আমরা সলভ করে নিলাম। ওকে, এবার দেখি 3 নম্বরের প্রশ্ন কী সলভ করলাম। 3 নম্বরের প্রশ্ন আমরা সলভ করলাম হচ্ছে এই যে পেজিংয়ে কাজ করার পদ্ধতি, এটা খুব একটা দরকার নেই। পেজিংয়ের সুবিধা অসুবিধা দরকার আছে, সেগমেন্টেশনে কাজ করার পদ্ধতি দরকার নেই, সেগমেন্টেশনের সুবিধা অসুবিধা, পেজিংয়ের আর এর মধ্যে পার্থক্য কী আছে, ভার্চুয়াল মেমোরির ধারণা কী, মানে মেমোরিটা কী। আচ্ছা দেখো, ভার্চুয়াল মেমোরির ধারণা যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে, তোমাকে এক কাজ করবে, ভার্চুয়াল মেমোরির সংজ্ঞা দেবে আর গুরুত্ব দিয়ে দেবে, আর পারলে একটা করে সুবিধা অসুবিধা দিয়ে দেবে। ঠিক আছে, আর ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নে হয়ে গেল। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন যখন সুবিধা অসুবিধাগুলো আসবে, তখন তোমাকে কিন্তু পারলে দুটো করে সুবিধা, দুটো করে অসুবিধা দেবে। ঠিক আছে, একটা করে দিলেও কিন্তু নাম্বার পাবে, কিন্তু সেক্ষেত্রে নাম্বার কম দেবে, দুটো করে অবশ্যই দেবে। আর 5 প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করলাম হচ্ছে ভার্চুয়াল মেমোরি বলতে কী বোঝো, এই কার্যপদ্ধতি দেওয়া আছে, এটা খুব একটা দরকার নেই কার্যপদ্ধতি। সেগমেন্টেশনের সুবিধা অসুবিধা দরকার আছে। নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন বলতে কী বোঝো, পেজিং কী, এর সুবিধা লেখো। ঠিক আছে, আর চিত্র সহ চিত্র আমাদের আসে না কম্পিউটারের ক্ষেত্রে, দরকার নেই। অ্যাড্রেস স্পেসের গুরুত্ব আমরা লাস্টের প্রশ্নটা সলভ করে নিলাম, যেটা আমি বললাম। আর ভেরিয়েবল পার্টিশনটা আমাদের আগের দিন হয়ে গিয়েছিলো। তো এই ছিল এই পেজে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো। আর এখান থেকে ইম্পর্টেন্ট বলতে যা দেখলাম, অ্যাড্রেস স্পেস বলতে কী বোঝো, অ্যাড্রেস স্পেসের গুরুত্ব কী, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, লজিক্যাল অ্যাড্রেস স্পেসের পার্থক্য পেলে তোমাদের কিন্তু অনেকটা হয়ে যাবে। তারপরে দেখলাম মেমোরি অ্যালোকেশনের পদ্ধতি কত প্রকার, কন্টিগুয়াস, নন কন্টিগুয়াস, এদের মধ্যে কিছু ভাগ ছিল, ডাইনামিক আর ফিক্সড ছিল। আর নন কন্টিগুয়াসের মধ্যে পেজিং কী, সেগমেন্টেশন কী, এগুলো। আর লাস্ট ছিল হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। এই ছিল আমাদের সিলেবাস। আমরা কিন্তু 3টা ক্লাসে এই পার্টটা কমপ্লিট করে নিয়েছি। এবার চলে আসি আমরা ইউনিট 2। তোমাদের কাছে একটা আমার কোশ্চেন থাকলো, তোমরা ইউনিট 2টা আগে শুরু করবো নাকি ইউনিট 3টা শুরু করবো, তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, ইউনিট 2 কিন্তু আমাদের আছে ডিবিএমএস এবং এসকিউএল। আর তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছিলাম ভিডিওগুলোর মধ্যে, আমার কিন্তু ডিবিএমএস আর এসকিউএল একটা ক্লাস দেওয়া আছে, মানে ওল্ড সিলেবাসে। দেখো, এই একটা এসকিউএল তোমার প্লেলিস্ট দেওয়া আছে, তো এসকিউএল বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে, আর ডিবিএমএস একটা প্লেলিস্ট দেওয়া আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই দুটো পড়লে কিন্তু তোমাদের অনেকটা এই সিলেবাসটা কভার হয়ে যাবে। তো তোমাদের কাছে তো বইগুলো আছেই, তোমরা বইয়ের সিলেবাস দেখে ওই ভিডিওগুলো করতে পারো। তোমরা একবার দেখে নেবে প্লেলিস্টগুলো, আর আমাকে দেখে জানাবে স্যার ইউনিট 2 শুরু করবেন নাকি ইউনিট 3 শুরু করবেন। আর ইউনিট 3 মানে তোমাদের কী আছে, এআই চ্যাপ্টারটা হচ্ছে মুখস্থর চ্যাপ্টার, বুঝে লিখতে হবে। এখান থেকে 10 মার্কসের প্রশ্ন আসবে, আর ডেটাবেস থেকে কিন্তু আমাদের 25 মার্কসের কোশ্চেন আসবে।
মানে 15 মার্কসের কোশ্চেন আসবে। আমরা কিন্তু আমার বাড়ির যে টিউশন ব্যাচে কিন্তু আমাদের কেবল মেমোরি, আমাদের কিন্তু কেবল ইউনিট ওয়ানটা শেষ হয়েছে, আমরা কিন্তু এখন ডেটাবেসটা শুরু করতে পারিনি। ঠিক আছে, এটা শুরু করব। তো তোমরা কমেন্ট করবে কোনটা শুরু করলে বেশি ভালো হয়। আর তোমরা বাড়িতে অবশ্যই পড়াশোনা করো, সিলেবাস নিয়ে ঘাটো, সময় কিন্তু বেশি আর নেই, আর মাত্র 2 মাস সময় আছে, মানে এই বছরের সিলেবাসে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, বাই।